হাই সুন্দরী, আই লাভ ইউ। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা ঠিকই শুনতে পেয়েছেন। এভাবেই আশিক তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে কথাটি বলে। মেয়েটি তখন ভার্সিটির ক্যাম্পাসে দাঁড়িয়ে তার বান্ধবীদের সঙ্গে গল্প করছিল। এমন সময় হঠাৎ করে কেউ একজন পিছন থেকে এই কথাটি বলায় ভীষণ অবাক হয়ে পিছনের দিকে তাকায়। আর তখনই দেখতে পায় তার পিছনে একটা হাবাগোবা টাইপের ছেলে দাঁড়িয়ে আছে, যার মাথায় এক বোতল সরিষার তেল ঢেলে দিয়ে মাঝখান দিয়ে সিথা করা। দেখে বুঝে যাচ্ছে একদম গ্রাম থেকে উঠে এসেছে। প্রিয়াঙ্কা তখন ছেলেটির সামনে দাঁড়িয়ে বলতে থাকে, এই কি বললি তুই? তখনই আশিক তোতলাতে শুরু করে। আর তারপরও সে নিজেকে সামলে নিয়ে বলতে থাকে, না মানে আসলে আপু, ওই যে ভাইয়াগুলোকে দেখতে পাচ্ছেন, ওরাই আপনাকে এই ফুলটা দিয়ে আই লাভ ইউ বলতে বলল। ও আচ্ছা, তাই নাকি? ওরা বললো আর তুই চলে আসলি? তুই জানিস আমি কে আর কি অবস্থা করতে পারি তোর? আমি কি করব আপনি নিজেই সেটা বলুন না। ওরা তো বলল ওরা নাকি ভার্সিটির ছেলের, ওদের কথা মতোই নাকি এই ভার্সিটিতে সবকিছু চলে, তাই তো আমি আসলাম, তা না হলে আসতাম নাকি? কে বলেছে ওরা ভার্সিটির সিনিয়র? ওরা তো ফার্স্ট ইয়ারের ভার্সিটির সিনিয়র, তো আমরা? বাই দ্য ওয়ে, তুই কিন্তু খুব কিউট আছিস। আশিক খুব ভালোভাবেই বুঝতে পারলো তাকে বোকা বানানো হয়েছে, কিন্তু এখন আর তার কি করার আছে, যা হওয়ার তা তো হয়েই গেছে। তাই আশিক প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে আপু, সব কিছুর জন্য সরি, আমি চলে যাচ্ছি। আপনি প্লিজ কিছু মাইন্ড করবেন না, আর আমি যে ভুল করেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। সে না হয় ঠিক আছে, আমি তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু ওরা যে অন্যায় করেছে ওদেরকে তো ক্ষমা করে দেওয়া যায় না। ওদেরকে তো এর জন্য প্রাপ্য শাস্তি পেতেই হবে। তুই এখানে দাঁড়িয়ে থাক আর দেখতে থাক আমি ওদের সঙ্গে ঠিক কি করি। এই বলে প্রিয়াঙ্কা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই তার সঙ্গে দেখা তার সমস্ত বান্ধবীরা তার সঙ্গে যেতে শুরু করলো। প্রিয়াঙ্কা আর তার বান্ধবীরা ছেলেগুলোর সামনে গিয়ে দাঁড়ালো। তারপরে প্রিয়াঙ্কা ও খানিক ছেলেগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই কিরে, তোদের মধ্যে ওই ছেলেটাকে আমার কাছে কে পাঠিয়েছে? প্রিয়াঙ্কার কথা শুনে সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কেউ কোনো কিছু বলছে না, একদম চুপচাপ, যেন তারা কথা বলার শক্তিটাই হারিয়ে ফেলেছে, বা কিভাবে কথা বলতে হয় সেটাই ভুলে গেছে। তাই তখনই প্রিয়াঙ্কা ওদের সবকটাকে ধমক দিয়ে বলতে লাগলো, এই হারামজাদা বল, তোদেরকে কি বলছি তোরা শুনতে পাচ্ছিস না নাকি? আমি তোদেরকে কি জিজ্ঞেস করলাম? ছেলেগুলো একদম ভয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলার সাহস পাচ্ছে না। তখনই তাদের মাঝখান থেকে একজন বলতে লাগলো, সরি আপু, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। আমি বুঝতে পারিনি আপনি সিনিয়র ছিলেন। আরে ডিয়ার, সরি বলার কিছুই নেই। ছেলেটাকে কিন্তু আমার হেভি পছন্দ হয়েছে, তার জন্য তোদেরকে ধন্যবাদ। প্রিয়াঙ্কা এমন কথা শুনে যেন সবাই ভীষণ অবাক হয়। তারা কেউ ভাবতে পারেনি প্রিয়াঙ্কা এমন কিছু বলতে পারে। সবাই অবাক হয়ে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে থাকে। এমন অবস্থায় প্রিয়াঙ্কা তাদেরকে উদ্দেশ্য করে আবারও বলতে থাকে, আরে কি হলো গাইস, তোমরা এভাবে আমার দিকে হা করে তাকিয়ে আছো কেন? না মানে, আসলে আপু, আমরা তো সবাই ভাবছিলাম হয়তো আপনি আমাদেরকে প্রচণ্ড বকাঝকা করবেন কিবা মারধর করবেন। আপনি তো দেখছি পুরাই অন্যরকম কিছু করলেন। হ্যাঁ, আমি অবশ্যই অন্যরকম কিছু করতাম, কিন্তু যখন আমি দেখতে পেলাম ছেলেটাকে আমার হেভি পছন্দ হয়েছে, তখন আমার চিন্তা করা সম্পূর্ণ বদলে গেল। এই বলে প্রিয়াঙ্কা ছেলেগুলোকে আবারও ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে আসলো। প্রিয়াঙ্কা সেখান থেকে এসে আবারও আশিকের সামনে এসে দাঁড়ালো। তারপর আবারও আশিককে উদ্দেশ্য করে আশিকের দুই গালে হাত রেখে বলতে লাগলো, শোন মাইরি, তুই কিন্তু হেভি কিউট আছিস, তোকে কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। তুই চাইলে আমি কিন্তু তোর সঙ্গে প্রেম করতে পারি। ভীষণ রকম লজ্জা আর ভয় পেয়ে যায় আশিক। তাই সে প্রিয়াঙ্কাকে বলতে থাকে, সরি আপু, এসব কি বলছেন? আপনি না একটু আগে রেগে ওই ছেলেগুলোকে মারধর করতে গেলেন, আর এখন ফিরে এসে এমন কথা কেন বলছেন? আমি এসব কথা কেন বলছি তুই বুঝতে পারছিস না? আমার পক্ষে হেভি পছন্দ হয়েছে, আমি তোর সঙ্গে প্রেম করতে চাই, আমি তোর সঙ্গে সময় কাটাতে চাই, সেজন্য আমি তোকে এইসব কথা বলছি। এখন তুই আমাকে এটা বল, তুই আমার প্রস্তাবে রাজি কি না? আরে না না আপু, এসব আপনি কি বলছেন?
প্রথমত আপনি আমার চাইতে সিনিয়র, আর দ্বিতীয়ত আমার আম্মু যদি জানতে পারে আমি ভার্সিটিতে এসে পড়াশোনা না করে প্রেম করছি তাহলে আমাকে মেরে একদম তক্তা বানিয়ে দেবে। আমি আম্মুকে ভীষণ ভয় পাই। তখনই প্রিয়াঙ্কা আবারও আশিকের গাল দুটো টেনে দেয় আর আশিককে উদ্দেশ্য করে বলতে থাকে। ওরে আমার বাবুটা বলে কি, এত বড় ছেলে হয়েছে, ভার্সিটিতে পড়াশোনা করছে, আর এখনো নাকি সে তার আম্মুকে ভীষণ রকম ভয় পায়। আরে ওই, তোরা শুনছিস নাকি কিছু? এই বলে প্রিয়াঙ্কা তার বান্ধবীদের সঙ্গে মজা করে এই কথাটা বলে, আর প্রিয়াঙ্কা তার বান্ধবীরা সবাই মিলে একসঙ্গে হাসি ঠাট্টায় মেতে ওঠে। আশিক তখন কিছুই বুঝতে পারে না এখানে কি হচ্ছে আর কি হতে চলেছে। সে তখনই প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে আবারও বলতে থাকে। আপু, আমি কি এখন এখান থেকে যেতে পারি? না মানে আসলে ক্লাসের তো টাইম হয়ে আসছে। আমি আজই ভার্সিটিতে প্রথম এসেছি, কিছু তো চিনি না। তুই চিনিস না তাতে কি হয়েছে? আমি তো চিনি। চল, আমি তোকে তোর ক্লাসে পৌঁছে দিয়ে আসছি। এই বলে প্রিয়াঙ্কা আশিকের হাত ধরে টানতে টানতে তার ক্লাসরুম পর্যন্ত নিয়ে গেল। তারপর সামনের সারির একটা বেঞ্চে বসিয়ে দিয়ে বলতে লাগলো। আজ থেকে তুই প্রতিদিন এখানেই বসবি, আর আমি ক্লাসের সবাইকে এটা বলেও দিচ্ছি। হাই স্টুডেন্ট, শোনো, আজ থেকে এখানে আমার বাবুটা বসবে, কেউ ওকে কোনো রকম বিরক্ত করবে না কিন্তু। এই বলে প্রিয়াঙ্কা আশিককে সেখানে বসিয়ে দিয়ে তারপর ক্লাসরুম থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে ক্যাম্পাসে আসা মাত্রই তার বান্ধবীরা তাকে ঘিরে ধরলো আর বলতে লাগলো। আরে দোস্ত, কি হয়েছে? আমরা তো কিছুই বুঝতে পারলাম না। তুই এই ছেলেটার পিছনে পড়েছিস কেন? আরে হবে আবার কি, সত্যি বলছি মাইরি, ছেলেটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? এরকম একটা গাইয়া খ্যাত ভূত মার্কা ছেলেকে অবশেষে। এ শোন, ভালোবাসা না কখনো বলে আসে না। প্রেম ভালোবাসা যখনই মন চায় তখন আমাদের জীবনে এন্ট্রি নেয়। আর আমাদের উচিত যখন আমাদের জীবনের ভালোবাসার বহিঃপ্রকাশ হয় তখনই ভালোবাসাকে গ্রহণ করে নেওয়া। কিন্তু তাই বলে এমন হাবলা মার্কা একটা ছেলেকে, এটা তো আমরা কখনো কল্পনাও করিনি। তুই দেখতে মাশাল্লাহ অনেক সুন্দরী বলা চলে। ভার্সিটির 90% ছেলের ক্রাশ তুই, আর তুই সেই কিনা একটা হাবলা মার্কা ছেলের সঙ্গে রিলেশনে যাবি? হ্যাঁ যাব, কিন্তু এখানেই তোদের কি প্রবলেম হচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না। বলতে বলতে ক্লাসের ঘন্টা পড়ে গেল। প্রিয়াঙ্কা তখন আর সেখানে এক মুহূর্তও দেরি না করে ক্লাসের দিকে পা বাড়ালো। আর তখন তার বান্ধবীরাও তাকে অনুসরণ করতে লাগলো। ক্লাসে আসতে না আসতেই ক্লাস টিচার ক্লাসে চলে আসে এবং প্রিয়াঙ্কা তার বান্ধবীরা মিলে সবাই ক্লাসে মনোযোগ দেয়। সেদিন ভার্সিটি ছুটি হয়ে যায় একটু তাড়াতাড়ি, দুপুর 2টার মধ্যেই। আশিক ভার্সিটি থেকে বের হয়ে সামনের দিকে এগোচ্ছিল। তখনই প্রিয়াঙ্কা তাকে পিছন থেকে ডাক দেয়। এই হিরো, দাঁড়াও, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। আশিক বুঝতে পারেনি কথাটা তাকে বলা হয়েছে, তাই সে কোনো কথার উত্তর না দিয়েই সামনের দিকে পা বাড়াচ্ছিল। আর তখনই আবারও প্রিয়াঙ্কা বলতে থাকে। কি হলো? তোমাকে আমি কি বললাম, তুমি আমার কথা শুনতে পাওনি নাকি? তোমাকে দাঁড়াতে বললাম, কিন্তু তুমি আমার কথার কোনো পাত্তা না দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছ কেন? তখনই পিছন ফিরে তাকায় আশিক আর দেখতে পায় প্রিয়াঙ্কা তার পিছনেই দাঁড়িয়ে আছে। প্রিয়াঙ্কাকে দেখতে পেয়ে আশিক বলতে থাকে। আরে আপু, আপনি কি আমাকে কিছু বলছেন নাকি? হ্যাঁ, তো তোমার কি মনে হচ্ছে? এখানে তো আমি তোমাকে ছাড়া অন্য কাউকে দেখতে পাচ্ছি না যে আমি অন্য কাউকে কোনো কিছু বলবো। হ্যাঁ আপু, বলুন কি বলবেন। চলো, তোমাকে নিয়ে আমি এক জায়গায় যাব। না আপু, আমি আপনার সঙ্গে কোথাও যেতে পারবো না। আমাকে এখান থেকে সোজা বাসায় যেতে হবে, তা না হলে আমার আম্মু আমাকে মাইর দিবে। আরে কি বলো, তুমি এত বড় ছেলে হয়েছো এখনো তোমার আম্মু তোমাকে মার দেয়? এটা শুনেই প্রিয়াঙ্কার সঙ্গে থাকা তার বান্ধবীরা সবাই হো হো করে হেসে দিল। আশিক পড়ে গেল মহা লজ্জায়। সে বুঝতে পারলো এখানে তার এই কথাটা বলা একদমই উচিত হয়নি, তাই সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তখনই প্রিয়াঙ্কা আশিকের দিকে এগিয়ে গেল, তার কাঁধে হাত রেখে বলতে লাগলো। আরে ডিয়ার, লজ্জা পাওয়ার কিছুই নেই। আমার বান্ধবী একটু বেশিই ফাজিল, ওরা সবসময় এরকম করেই থাকে। তোমাকে এটা নিয়ে লজ্জা পেতে হবে না, তুমি চলো আমার সঙ্গে। এই বলে প্রিয়াঙ্কা আশিককে কোনো কথা বলার সুযোগ না দিয়ে আশিকের হাত ধরে টানতে টানতে তার গাড়ির সামনে নিয়ে দাঁড় করালো। আর তারপরে ড্রাইভারকে গাড়ির দরজা খুলে দিতে বলল। প্রিয়াঙ্কা আশিককে নিয়ে গাড়ির ভিতরে উঠে বসলো। তার বান্ধবীরা তাকে অনুসরণ করে গাড়িতে উঠে আসছিল। আর তখনই প্রিয়াঙ্কা তার বান্ধবীদেরকে গাড়িতে উঠতে নিষেধ করে এবং বলতে থাকে।
আরে তোরা কেন আসছিস? আজ আমি তোদেরকে সঙ্গে নিয়ে যেতে পারবো না। তোরা অন্য কিছু একটা ব্যবস্থা করে চলে যা। মানে কিছুই বুঝতে পারছি না তো। তুই তো প্রতিদিন আমাদেরকে বাসা পর্যন্ত পৌঁছে দিস, তাহলে আজ আবার তোর কি হলো? দেখ, আমার কি হলো, কি হয়েছে আর কি হবে সেসব ব্যাপারে আমি তোদেরকে কৈফিয়ত দিতে মোটেও প্রস্তুত নই। হ্যাঁ, তবে আজ থেকে তোদেরকে আমি আর দায়িত্ব নিয়ে বাসা পর্যন্ত পৌঁছে দিতে পারবো না, কারণ আমারও একটা ব্যক্তিগত জীবন আছে। প্রিয়াঙ্কার এমন ব্যবহারে তার বান্ধবীরা যতটা না বেশি অবাক হয় তার চাইতে বেশি মনে কষ্ট পায়, কারণ প্রিয়াঙ্কা তাদের সঙ্গে এরকম করবে এটা তারা কখনোই ভাবেনি। দীর্ঘদিনের বন্ধুত্ব তাদের। সে শুরু থেকেই প্রিয়াঙ্কা প্রতিদিন গাড়িতে করে তাদেরকে বাসা পর্যন্ত পৌঁছে দেয়, যার কারণে কখনোই তাদেরকে যাতায়াত বহন করতে হয় না। প্রিয়াঙ্কা বুঝতে পারে তার বান্ধবীরা এতে ভীষণ মন খারাপ করেছে, তাই সে তার পার্স থেকে কিছু টাকা বের করে তার বান্ধবীদের হাতে তুলে দিয়ে বলতে থাকে, এই নিয়ে তোরা এটা নিয়ে চলে যা, আর কাল থেকে তোরা নিজেদের ব্যবস্থা নিজেরাই করে নিস। এই বলে প্রিয়াঙ্কা ড্রাইভারকে গাড়ি স্টার্ট করতে বলল। ড্রাইভারও তখন আর কোনো কথা না বলে গাড়ি স্টার্ট করলো। কিছুক্ষণ যাবার পর একটা সেলুনের সামনে এসে প্রিয়াঙ্কা ড্রাইভারকে গাড়িটা দাঁড় করাতে বলল, আর তারপরেই প্রিয়াঙ্কা আশিককে হাত ধরে নিয়ে গাড়ি থেকে নেমে সেলুনের ভিতরে ঢুকে গেল। আশিক একদম থ হয়ে গেছে, কোনো কথাই বলছে না। প্রিয়াঙ্কা কিছুক্ষণ সেলুনের ম্যানেজারের সঙ্গে কথা বলল, আর তারপরেই আশিকের কাছে এসে বলতে লাগলো, যা ওখানে গিয়ে বসো। আপু, ওখানে তো সবাই চুল কাটছে, হেয়ার ওয়াশ করছে, আমি কি করব? তোমাকে কিছুই করতে হবে না, তোমাকে শুধু ওখানে গিয়ে বসতে বলেছি, তারপর যা করার ওরাই করে নিবে। তোমাকে এসব কিছু নিয়ে কোনো চিন্তা করতে হবে না। কিন্তু আপু, আমরা এখানে কেন এসেছি আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার ভীষণ ভয় লাগছে। কি হচ্ছে এখানে আমাকে একটু খুলে বলুন তো। তোমাকে অত কিছু জানতে হবে না, আর অত কিছু জানার তোমার কোনো প্রয়োজন নেই। তোমাকে শুধু আমি যেটা বলেছি সেটাই করো। যাও, চুপচাপ ওখানে গিয়ে বসো। প্রিয়াঙ্কা পাশে একটা চেয়ারে বসে পড়ল, আর আশিক সেখান থেকে যেতে না চাইলেও সেলুনের দুটো ছেলে এসে আশিককে সেখানে নিয়ে গেল। তারপর প্রথমেই হেয়ার ওয়াশ, তারপর হেয়ার কাট, আর তারপর হেয়ার স্ট্রেট করলো। আশিকের ফেসেও বেশ কিছু সার্ভিস নেওয়া হলো। সবশেষে আশিককে দেখতেই পুরো একদম অন্যরকম লাগছে, শহরে হ্যান্ডসাম স্মার্ট ছেলেদের মতো। আশিক আয়নার দিকে তাকিয়ে নিজেই যেন নিজেকে চিনতে পারছে না। তখনই প্রিয়াঙ্কা আশিকের সামনে এসে দাঁড়ালো। তারপরেই আশিকের গাল দুটো টিপে দিয়ে বলতে লাগলো, যা, এবার আমার হিরোটাকে একদম পারফেক্ট হিরো হিরো লাগছে। তখনই আশিক মুখটা কালো করে দিয়ে প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, এসব আপনি কি করলেন আপু? এখন তো আমি নিজেই নিজেকে চিনতে পারছি না। বাসায় গেলে আম্মুর হাতে মাইর খাওয়া লাগবে নিশ্চিত। আরে দূর হাবলা, কিছুই হবে না, চলো আমার সঙ্গে। আমি তোমাকে বাসায় পৌঁছে দিচ্ছি, তারপর দেখি তোমার আম্মু তোমাকে কি করে। এই বলে প্রিয়াঙ্কা আশিককে নিয়ে সেলুন থেকে বের হয়। আর তখনই আশিক প্রিয়াঙ্কাকে বলতে থাকে, আরে না না আপু, একদমই নয়। আপনি আমার সঙ্গে একদম আমাদের বাসায় যাবেন না। আম্মু যদি দেখে আমি আপনাকে বা কোনো মেয়েকে নিয়ে বাসায় গেছি, তাহলে আমাকে মেরে একদম তক্তা বানিয়ে দেবে। তখন আর আমার হাড্ডি গুড্ডিও খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, আমি তো সেটাই দেখতে চাই কি হয়। আসলে তুই কি তোর আম্মুকে সত্যিই ভয় পাস, নাকি আমার সঙ্গে মিথ্যা বলা হচ্ছে? এই বলে আশিক প্রিয়াঙ্কার সঙ্গে আবার গাড়িতে উঠতে না চাইলেও প্রিয়াঙ্কা তাকে জোর করে গাড়িতে টেনে তুলল, আর সঙ্গে সঙ্গে দরজাটা লাগিয়ে দিয়ে ড্রাইভারকে গাড়ি স্টার্ট করতে বলল। ড্রাইভারও কোনো কথা না বলে সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট করে। আর তারপরেই প্রিয়াঙ্কা আশিকের কাছে বারবার তার বাসার অ্যাড্রেস জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু আশিক কোনোভাবেই প্রিয়াঙ্কাকে নিজের বাসার অ্যাড্রেস দিতে রাজি হচ্ছিল না। অবশেষে প্রিয়াঙ্কা আশিককে বলতে থাকে, আচ্ছা, তুই কেন নিজের বাসার অ্যাড্রেস বলতে চাইছিস না? তাহলে কিন্তু তোকে আমি আমার বাসায় নিয়ে চলে যাব। না না আপু, তুমি এরকমটা একদমই করবে না। তাহলে তো আমার আম্মু তোমাকে বেরিয়ে ফেলবে। তুমি জানো না আমার আম্মুকে। তাহলে চেনার জন্য যেটা বলছি সেটা তুই করছিস না কেন? তোর বাসার ঠিকানা কেন আমাকে দিচ্ছিস না? আচ্ছা ঠিক আছে, এই নাও আমার বাসার ঠিকানা। উত্তরা 10 নম্বর সেক্টর, 5 নম্বর গলি, 17 নাম্বার বাসা। ড্রাইভার সেই ঠিকানায় চলে আসলো। আশিক গাড়ি থেকে নেমে খিচ্চা এক দৌড় দিল একদম বাসার ভিতরে। প্রিয়াঙ্কা দেখে হেসে কুটি কুটি হচ্ছে। গাড়ি থেকে নেমে ধীর পায়ে বাসার ভিতরে প্রবেশ করলো। মধ্যবিত্ত ফ্যামিলি, তবে বেশ গুছালো। ড্রয়িং রুমে দাঁড়িয়ে বাসার চারপাশটা একবার ভালো করে দেখে নিচ্ছিল। তখনই হঠাৎ করে
এক মধ্যবয়স্ক মহিলা পিছন থেকে বলতে লাগলো, এই মেয়ে, কে তুমি? আমার বাসার ভিতরে কি করছো? আসসালামু আলাইকুম আন্টি, আমি প্রিয়াঙ্কা। আশিক যে ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে, আমি ভার্সিটিতেই পড়াশোনা করি। ও আচ্ছা, ঠিক আছে, সে না হয় বুঝলাম, কিন্তু তুমি আমার বাসায় কি করছো? প্রিয়াঙ্কা মহিলার কথা শুনেই বুঝতে পারল আশিক যেরকমটা বলেছিল অনেকটা সেরকমই। এই মহিলা একটু রাগী স্বভাবের, কিন্তু প্রিয়াঙ্কা এটা খুব ভালো করেই জানে রাগী মানুষদের মন খুবই নরম হয়, ভালো হয়। এটা খুব ভালো করেই জানে রাগী মানুষদের মন খুবই নরম আর ভালো হয়। তাই প্রিয়াঙ্কা আশিকের মাকে কিভাবে হাত করা যায় সেটাই চিন্তা করতে লাগলো। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে তারপর প্রিয়াঙ্কা আশিকের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখুন আন্টি, আসলে আপনার বাসায় আসার পেছনে আমার সেরকম কোনো কারণই নেই। আপনার ছেলেকে দেখে একটু ভোলাবালা টাইপের মনে হলো, যাতে রাস্তায় কোনো মেয়ে আপনার ছেলেকে বিরক্ত করতে না পারে, সেজন্যই নিজ দায়িত্বে আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিলাম। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে তোমাকে ধন্যবাদ। কি খাবে বলো, চা নাকি শরবত? না না আন্টি, সেই সবের কোনো প্রয়োজন হবে না। আমি অন্য কোনো একদিন আবার আসবো, আজ আসি। এই বলে প্রিয়াঙ্কা আশিকের আম্মুর থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে চলে আসলো। তখনই আশিকের আম্মু আশিকের রুমে গেল। আশিক তখন ওয়াশরুমে ছিল। তিনি রুমে বসে অপেক্ষা করতে লাগলেন আশিক কখন ওয়াশরুম থেকে বের হয়ে আসবে। কিছুক্ষণের মধ্যেই আশিক ওয়াশরুম থেকে বের হয়ে আসে। আশিককে দেখে তিনি তো পুরাই অবাক। সকালবেলা যে ছেলেটা হাবদার মতো চুলে 1 বোতল সরিষার তেল দিয়ে ভার্সিটিতে গিয়েছিল, আর সেই ছেলেটার চুলগুলো এখন ওয়াশ করা, কাট করা, আবার স্ট্রেট করা বাতাসে উড়ছে, একদম মনে হচ্ছে। এটা দেখে আশিকের আম্মু বলতে থাকেন, কি রে, কি হচ্ছে এসব? নাটক শুরু করেছিস নাকি? আশিক খুব ভালোভাবেই বুঝতে পারে তার আম্মু এই কথাটা কেন বলছে, তাই সে তার আম্মুকে শান্ত করার জন্য বলতে থাকে, না, মোর ব্যাপারটা আসলে তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই নয়। আসলে আমি যেই ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি ওই ভার্সিটির নিয়ম তাই এরকম। ওখানে কেউ আমার মতো হাবলা হয়ে যেতে পারে না, ওরাই আমাকে এরকম বানিয়ে দিয়েছে। ও আচ্ছা, তাই বুঝি। তাহলে তো ভালোই হলো, অন্তত ভার্সিটিতে গিয়ে তোর একটু উন্নতি হলো। যাই হোক, টেবিলে খাবার রাখা আছে, খেতে আয়। আশিকের আম্মু রুম থেকে বের হয়ে চলে গেল। আশিক যেন একটু হাফ ছেড়ে বাঁচল। সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বিছানার উপর বসে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিল, আর তারপরে খাবার টেবিলে চলে গেল। খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে এসে বিছানায় শুয়ে একটা ঘুম দেয়। সন্ধ্যার দিকে ল্যাপটপের সামনে বসে নিজের ফেসবুক আইডিতে ঘোরাঘুরি করছিল। তখনই একটা অজানা মেয়ের ফেসবুক আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, সেই সঙ্গে ছোট্ট একটা মেসেজ। হাই হিরো, আমার শাশুড়ি আম্মুটা তো দেখছি আসলেই একটু রাগী। আশিক বুঝতে পারেনি এই মেসেজটা কে করেছে আর ফেসবুক আইডিটা কার হতে পারে। তাই সে মানুষটাকে সেটা জানার জন্য ফেসবুক আইডিতে ঢুকলো, কিন্তু সারা ফেসবুক প্রোফাইল ঘোরাঘুরি করেও সেরকম কোনো ছবি বা কোনো তথ্য খুঁজে পেল না, যেটা দিয়ে এই মানুষটাকে এটা সে জানতে পারে। বিষণ্ণ মনে আইডি থেকে বের হয়ে আসে, তখনই হঠাৎ আবারও ওই ফেসবুক আইডি থেকে আরো একটা মেসেজ আসে। কি হলো ডিয়ার, তুমি আমার মেসেজটা সিন করলে কিন্তু কোনো রিপ্লাই দিলে না কেন? এরকম আরো একটা মেসেজ দেখে আশিক তখন মেসেজটা রিপ্লাই না দিয়ে থাকতে পারলো না। সে তখনই রিপ্লাই মেসেজে লিখলো, কে আপনি? আপনাকে তো আমি চিনতে পারলাম না। ওমা, তাই নাকি? তোমার স্মৃতিশক্তি এতটাই লুজ? প্রিয়াঙ্কার কাছ থেকে এই কথা শুনে আশিক কিছুটা চিন্তিত হয়ে পড়ল। তবে কে এই মেয়ে? মনে মনে ভাবতে লাগলো, কে এই মেয়ে, কি এই মেয়ের পরিচয়? তবে কি এই মেয়ের সঙ্গে আগে কখনো তার কোনো কথা হয়েছে? এইসব ভাবতে ভাবতেই প্রিয়াঙ্কা আবারও আশিককে একটা মেসেজ দিল। আশিক মেসেজটা সেন্ড করে পড়তে লাগলো। মেসেজটা ছিল এই রকম, কি হলো, তুমি কোনো কথা বলছো না কেন? আমি একটু বিকেলেই তোমাকে বাসায় দিয়ে আসলাম, এখন চিনতে পারছো তো? এই কথাটা শোনার পর আশিক বুঝতে পারলো এটা প্রিয়াঙ্কা ছাড়া অন্য কেউ হতেই পারে না। তখনই আশিক আবারও প্রিয়াঙ্কাকে মেসেজে রিপ্লাই করলো আর বলল, ও হ্যাঁ, চিনতে পেরেছি, কিন্তু আপনি আমার ফেসবুক আইডি কোথায় পেলেন? আর এসব তুমি কি বলছো? বললাম তো তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। যেখানে তোমার ফেসবুক আইডি জোগাড় করা আমার জন্য খুব কষ্টসাধ্য ব্যাপার নয়, বুঝতে পেরেছো ডিয়ার? তোমার ফেসবুক আইডি জোগাড় করা তো আমার জন্য বা হাতের খেল মাত্র। কিন্তু আমার ফেসবুক আইডিতে তো আমার সেরকম সামনের দিক থেকে কোনো ছবি দেওয়া নেই যেটা দেখে আপনি আমাকে চিনতে পারেন। শোনো, বললাম তো তোমাকে আমি ভালোবাসি। তোমাকে সামনের দিক থেকে এসে শুধু চিনতে পারবো এটা কোথায় লেখা আছে?
তোমার ছায়া দেখেও আমি তোমাকে বলে দিতে পারবো। ওরে মা গো মা, আপনি এত বুদ্ধিমান। যাই হোক, কেন নক করেছেন? কিছু বলবেন নাকি? কেন, তোমাকে কি আমি কোনো কারণ ছাড়া নক করতে পারি না নাকি? না, আপনি আমাকে কোনো কারণ ছাড়া কেন নক করবেন? আপনার সঙ্গে তো আমার সম্পর্কটা সেরকম নয়। আপনি আমার চাইতে সিনিয়র। দেখো, তোমাকে একটু আগেও বলেছি আর এখনো বলছি, এসব ফালতু কথা বাদ দাও। তোমাকে প্রথম দেখাতেই আমার ভালো লেগে গেছে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আই এম সো সরি। আমি আপনাকে ব্লক করে দিচ্ছি। আর আপনি কাল থেকে কখনো আমার সঙ্গে কথা বলার চেষ্টাও করবেন না। এই বলে আশিক সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কার ফেসবুক আইডিটা ব্লক করে দিল। আশিক প্রিয়াঙ্কার সঙ্গে মেসেজে এইসব কথা বলছিল। আশিকের আম্মু পিছনে দাঁড়িয়ে থেকে এইসব কিছু দেখছিলেন। তিনি তখনই আশিকের হাত থেকে মোবাইলটা ছো মেরে কেড়ে নিলেন আর আশিকের গালে ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দিয়ে বলতে লাগলেন, বেয়াদবের বাচ্চা, এসব তোকে ভার্সিটিতে অ্যাডমিশন করিয়েছি, ঠিকমতো যদি পড়াশোনা না করিস তাহলে তোকে মেরে আমি তক্তা বানিয়ে দেবো। আম্মু প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি সেরকম কিছুই করিনি। উনি আমার সিনিয়র। আমি ওনার সঙ্গে ঠিকভাবে কথাও বলিনি। দেখ, একদম শাক দিয়ে মাছ ঢাকার বৃথা চেষ্টা করবি না। তুই মেয়েটার সঙ্গে কথা কেন বলছিলি? আর তোর এসব পরিবর্তন তুই কি ভেবেছিস আমি কিছু বুঝতে পারছি না? আশিক কোনো কথা বলে না, চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার আম্মু তখনই ফ্লোরে মোবাইলটা ছুঁড়ে ফেলে একদম ভেঙে দিলেন। রাগে ফুসফুস করতে করতে তিনি আশিকের রুম থেকে বের হয়ে চলে গেলেন। এদিকে আশিক তখন কি আর করবে, বেশ কিছুক্ষণ চুপচাপ একা একা বসে থাকে। তারপরে চলে গেল ওয়াশরুমে, হাত মুখে পানি দিয়ে তারপর সে পড়তে বসে। এমনিতে আশিক পড়াশোনায় বেশ মনোযোগী, তাকে কখনোই পড়াশোনার কথা বলতে হয় না। বরাবরই সে ভালোভাবে পড়াশোনা করে আর খুবই ভালো রেজাল্ট করে। কিন্তু তার আম্মু ছেলেকে বরাবরই কড়া শাসনে রাখেন। তিনি কখনোই ছেলেকে নিজের ইচ্ছে মতো কোনো কিছু করতে দেন না। সেই ছোটবেলায় আশিক নিজের বাবাকে হারিয়েছে। তারপর থেকেই মা নিজের দায়িত্ব নিয়ে আশিককে এইটুকু বড় করে তুলেছে। এক হাতে সংসার, সন্তান দুটোই তিনি সামলিয়েছেন। পড়া শেষ হতে হতে রাত 11টা বেজে গেল। আশিকের আম্মা আশিকের খাবারটা তার রুম পর্যন্ত পৌঁছে দিল আর বলতে লাগলো, তোকে প্রথম দিন একা একা ভার্সিটিতে পাঠানো, তাই আমার সবচাইতে বড় ভুল হয়েছে। কাল থেকে আর কখনো তোকে একা একা ভার্সিটিতে যেতে দেব না, আমি তোর সঙ্গে যাব। আচ্ছা আম্মু, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমার সঙ্গে ভার্সিটিতে যাওয়ার জন্য, কিন্তু তুমি তো নিজেই রাজি হলে না। সেটা করে যে আমি কত বড় ভুল করেছি সেটা এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। যাই হোক, কাল থেকে আমি তোর সাথে যাচ্ছি। এই বলে আশিকের আম্মু খাবারটা আশিকের রুমের টেবিলের উপর রেখে রুমের দরজাটা বাইরে থেকে লক করে দিয়ে চলে গেল। আশিকও খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বারান্দায় পায়চারি করে তারপরেই ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা যথাসময়ে তার আম্মু রুমের দরজা খুলে দিয়ে তাকে ঘুম থেকে ডেকে তুলে দিল। আশিক ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হয়ে তারপরেই রুম থেকে বের হলো। ডাইনিং টেবিলের নাস্তা সাজানো ছিল, সে এসেই নাস্তা খেয়ে নিল। ততক্ষণে তার আম্মু রেডি হয়ে ডাইনিং রুমে চলে আসে। আশিকের নাস্তা খাওয়া শেষ হতে না হতেই তিনি বলতে লাগলেন, চল যাওয়া যাক, আমি রেডি। আশিক তখন আর কোনো প্রতিউত্তর না করে সামনের দিকে পা বাড়ালো। আশিক আর তার আম্মু বাসার সামনে দাঁড়িয়ে রিকশার জন্য অপেক্ষা করছিল। ঠিক ওই মুহূর্তেই প্রিয়াঙ্কার গাড়ি এসে আশিক এবং তার আম্মুর সামনে দাঁড়ালো। প্রিয়াঙ্কা গাড়ি থেকে নেমে আসলো আর আশিকের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, চলো আমার সঙ্গে, আমি চলে এসেছি। এই বলে প্রিয়াঙ্কার আশিকের হাতটা ধরতে যাবে, এমন সময় আশিকের আম্মা আশিককে টান দিয়ে সেখান থেকে সরিয়ে নেন আর বলতে থাকেন, ও যাবে না তোমার সঙ্গে, তুমি এখান থেকে চলে যাও, ওকে নিয়ে আমি রিকশায় চলে যাব। কিন্তু আন্টি, আপনার কষ্ট করে যাওয়ার কি প্রয়োজন আছে? আমি নিজেই ওকে দায়িত্ব নিয়ে সকালবেলা ভার্সিটিতে নিয়ে যাব, আবার বিকেলবেলা আপনার বাসায় পৌঁছে দেব। আপনাকে কষ্ট করতে হবে না। আশিকের আম্মু খেপে গেলেন আর চিৎকার করে প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, আমি বললাম না আমার ছেলেকে আমি নিজেই ভার্সিটিতে নিয়ে যেতে পারবো, তোমার এত মাতব্বরি দেখাতে হবে না। তারপরও তুমি কেন আমার কথা শুনতে পাচ্ছ না? হুট করে এভাবে আশিকের আম্মু এত জোরে চেঁচিয়ে উঠাতে কিছুটা ভয় পেয়ে গেল প্রিয়াঙ্কা। আর তারপরেই সে আশিকের আম্মুকে বলতে লাগলো, হ্যাঁ আন্টি, মানছি আপনি আপনার ছেলেকে আমার সঙ্গে যেতে দেবেন না, কিন্তু তাই বলে এইভাবে এত জোরে চিৎকার করার কি আছে? আপনি জানেন আমার বাড়িতে কেউ আমার সামনে গলা উঠিয়ে কথা বলার সাহস পায় না। এটা তোমার বাড়ি নয়, এটা আমার বাড়ি। চুপচাপ নিজের মুখটা বন্ধ করো
আর এখান থেকে চলে যাও। আশিকের আম্মুর এমন ব্যবহারে প্রিয়াঙ্কা কষ্ট তো পেল, মনে মনে অনেক রাগও হলো। সে কোনো কথা না বলে চুপচাপ গাড়িতে উঠে বসলো আর ড্রাইভারকে গাড়ি স্টার্ট করতে বলল। কিছুক্ষণের মধ্যেই তারা ভার্সিটিতে পৌঁছে গেল। এদিকে আশিক তার আম্মুর সঙ্গে রিক্সায় করে ভার্সিটিতে এসে পৌঁছায়। প্রিয়াঙ্কা ভার্সিটিতে এসে দেখে তার বান্ধবীরা সবাই ইতিমধ্যেই চলে এসেছে। প্রিয়াঙ্কাকে একা একা গাড়ি থেকে নামতে দেখেই তার বান্ধবীরা সামনের দিকে এগিয়ে আসে আর তাকে টিটকিরি মেরে বলতে থাকে, কি ব্যাপার তোর, জানে জিগার কই, তুই একা কেন? প্রিয়াঙ্কা রেগে টমেটোর মতো লাল হইয়া আছে। সে তার বান্ধবীদের কথার কোনো উত্তর না দিয়েই সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক ওই মুহূর্তেই আশিক আর তার আম্মু ভার্সিটির গেট দিয়ে ভিতরে প্রবেশ করছিল। এটা দেখতে পায় প্রিয়াঙ্কার বান্ধবীরা, আর তখনই তারা পিছন থেকেই বলতে থাকে, ও মা, মাম্মাস বাড়িতে কি আজ মাকে নিয়ে ভার্সিটি এসেছে? প্রিয়াঙ্কা কথাটা শুনলেও কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে গেল। তবে আশিকের আম্মু কথাটা বুঝতে পারে যে তার ছেলেকেই বলা হয়েছে, তাই তিনি এগিয়ে আসলেন আর মেয়েগুলোর সামনে এসে বলতে লাগলেন, এই মেয়ে, তোমার এখানে পড়াশোনা করতে আসো নাকি ইয়ার্কি ফাজলামো করার জন্য আসো? এক্সকিউজ মি ভদ্রমহিলা, এটা যেহেতু ভার্সিটি তাই আমরা এখানে পড়াশোনা করার জন্যই আসি। তোমাদের আচার ব্যবহার দেখে তো মনে হচ্ছে না এখানে তোমরা পড়াশোনা করতে আসো। তোমাদের আচার ব্যবহার দেখে তো মনে হচ্ছে যেন কোনো পার্কে ঘুরতে এসেছো। আশিক, চল তো এখান থেকে। এই বলে আশিকের আম্মু প্রিয়াঙ্কার বান্ধবীদেরকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আশিককে নিয়ে সেখান থেকে চলে গেলেন। একদম ক্লাসরুমে আশিককে ক্লাসে বসিয়ে দিয়ে তিনি আশিককে বলতে লাগলেন, দেখ, একদম চুপচাপ এখানে বসে থাকবি, একদম ক্লাস থেকে বের হবি না। আমি যদি কোনোভাবে জানতে পেরেছি তুই ক্লাস থেকে বের হয়েছিস তাহলে কিন্তু তোর খবর আছে, এই আমি তোকে বলে দিলাম। আমি কিন্তু ক্যাম্পাসেই আছি, ছুটি হওয়া পর্যন্ত এখানেই থাকবো। এই বলে আশিকের আম্মু ক্লাসরুম থেকে বের হয়ে চলে গেল। প্রিয়াঙ্কা যেন এটার অপেক্ষাতেই ছিল। আশিকের আম্মু ক্লাসরুম থেকে বের হয়ে চলে যাওয়াতে পিছনে দরজা দিয়ে ক্লাসরুমে ঢুকলো প্রিয়াঙ্কা। তখনই আশিকের পাশে গিয়ে বসলো আর আশিকের কাঁধে হাত রেখে বলতে লাগলো, আচ্ছা, তোমার মা এমন ডাইনি মুখো কেন? আরে আপনি এখানে কখন এসেছেন? আম্মু জানতে পারলে আমায় মেরেই ফেলবে। আপনি এখনই এখান থেকে চলে যান। আগে না, আমি এখান থেকে চলে যাওয়ার জন্য আসিনি। আমি এখানে এসেছি কিছুক্ষণ তোমার সঙ্গে সময় কাটাবো, গল্প গুজব করবো আর তারপরে এখান থেকে যাব। আরে আপনি এটা কেন বুঝতে পারছেন না? আম্মু যদি জানতে পারে আপনি এখানে আমার সঙ্গে এসে কথা বলছেন তাহলে আমাকে তো মাইট দিবেই, সঙ্গে আপনাকেও কথা শোনাতে ছাড়বে না। শাশুড়ি মা তো কথা শোনালে দোষ নেই। আজও তোমাকে কাল থেকে ফোনে কেন পাচ্ছি না? সকালে অনেকবার ফোন দিয়েছি, তোমার ফোন কোথায়? কাল আপনার সঙ্গে কথা বলার সময় আম্মু দেখে ফেলে এবং মোবাইলটা ভেঙে দেয়। এই কথা শুনে প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে ক্ষেপে গেল। কোনো একটা ছেলে একটা মেয়ের সঙ্গে কথা বলতেই পারে, কিন্তু তার জন্য ছেলেটার ফোন ভেঙে দেওয়ার কি আছে? এটা কি ছেলে নাকি অন্য কিছু যে সিন্ধুকে তুলে রাখতে হবে? প্রিয়াঙ্কা তখন আশিককে বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমাকে এইসব কিছু নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি তোমাকে নিজ দায়িত্বে একটা নতুন ফোন কিনে দিব, এবং সেটা আজকেই। আরে না আপু, আপনি একদম এরকমটা করবেন না। আমার আম্মু যদি জানতে পারে আপনি আমাকে পুনরায় নতুন ফোন কিনে দিয়েছেন তাহলে আমাকে বাসায় ঢুকতে দেবে না। আচ্ছা ঠিক আছে, আমি বললাম তো, এইসব কিছু নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তোমার আম্মু কি করে না করে সে সব কিছু আমি দেখে নেব। এখন তুমি মন দিয়ে ক্লাস করো, কিছুক্ষণের মধ্যেই ক্লাস টিচার চলে আসবে। এই বলে প্রিয়াঙ্কা আশিকের ক্লাসরুম থেকে বের হয়ে চলে গেল। কিছুক্ষণের মধ্যে ক্লাস টিচার চলে আসে আর আশিক ক্লাসে মনোযোগ দেয়। এইভাবেই কেটে গেল সেদিনের দিনটা। সেদিন বিকেল 3টার সময় ভার্সিটি ছুটি হলো। আশিক ক্যাম্পাস থেকে বের হতে যাবে এমন সময় তার আম্মু তার সামনে এসে দাঁড়ালো আর তখনই তাকে বলতে লাগলো, কিরে, আমি ক্লাসরুম থেকে বের হয়ে আসার পর ওই মেয়েটা কি তোর কাছে গিয়েছিল? আশিক বুঝতে পারে না তার আম্মু কার কথা বলছে, তাই সে তার আম্মুকে বলতে থাকে, আম্মু তুমি কার কথা বলছো? আমি বুঝতে পারছি না। একদম ন্যাকামি করবি না তুই, খুব ভালো করে জানিস আমি কি বলতে চাইছি। আমি তো ওই ফাজিল মেয়েটার কথা জিজ্ঞাসা করছি, ওই মেয়েটা কি তোর কাছে গিয়েছিল নাকি? না আম্মু, উনি আমার কাছে যায়নি। এবারে আশিক তার আম্মুকে নিয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে যাচ্ছিল। ঠিক ওই মুহূর্তেই প্রিয়াঙ্কা আশিকের সামনে এসে দাঁড়ায় আর আশিকের আম্মুর সামনেই আশিকের হাতটা ধরে বলতে থাকে, বাবু তুমি চলো আমার সঙ্গে, আমি তোমাকে নতুন ফোন কিনে দেব। কথাটা শোনা মাত্রই প্রচন্ড পরিমাণে রেগে গেল আশিকের আম্মু।
তিনি কি করবেন কিছুই বুঝতে পারছেন না। আশিকের আম্মুর রাগে গা ঘিনঘিন করছে। তিনি প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলতে লাগলেন, এই মেয়ে, কি সমস্যা তোমার? তোমাকে সহজ বাংলা ভাষায় কোনো কথা বলে সেটা তো বুঝতে পারো না নাকি? সেরকমটা কেন হবে মাই ডিয়ার হবু শাশুড়ি আম্মু? আমার কান একদম ঠিক আছে, আমি সবকিছু ঠিকঠাক শুনতে পাই। তাহলে তুমি আমার ছেলেকে বাবু কেন বলছো? আর তুমি ওকে ফোন কিনে দিবে সেটা কেন বলছো? কেন, আপনি কি কানে শুনতে পান না নাকি? আপনি তো আগেই আমার বাবুটার ফোনটা ভেঙে দিয়েছেন শুধুমাত্র সে আমার সঙ্গে কাল কথা বলেছে বলে। আমি আমার বাবুটাকে প্রতিদিন ফোন কিনে দিব, আর আমি দেখি আপনি কয়টা ফোন ভাঙতে পারেন। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে পারি না। যেখানে আমি আমার ছেলেকে ফোন ব্যবহার করতে দিব না, সেখানে কিনা তুমি আমার ছেলেকে নতুন ফোন কিনে দেবে? হ্যাঁ দিবই তো। রাতে যদি আমার বাবুটার চেহারাটা আমি ভিডিও কলে দেখতে না পাই তাহলে আমার ঘুম আসবে না। সেজন্যই আমি আমার বাবুটাকে একটা নতুন ফোন কিনে দিব। কোনো লাভ হবে না এসব কিছু হক করে, কারণ কোনো ফোন আমার বাড়িতে আমার ছেলের সঙ্গে ঢুকবে না। আর যদি ঢুকতে হয় তাহলে সেটা শুধুমাত্র আমার ছেলে ঢুকবে। আচ্ছা ঠিক আছে, সে দেখা যাবে কে ঢুকে আর কে বাড়ির ভেতরে ঢুকে না। এই বলে আশিকের আম্মুর সামনে থেকেই প্রিয়াঙ্কা আশিকের হাত ধরে টানতে টানতে নিয়ে নিজের গাড়িতে বসালো। যদিও আশিক প্রিয়াঙ্কার সঙ্গে যেতে চাইছিল না, প্রিয়াঙ্কা একরকম জোর করেই আশিককে সেখান থেকে নিয়ে গেল সোজা একটা মোবাইল শোরুমে। সেখান থেকে আশিকের জন্য মোটামুটি প্রায় 50,000 টাকা দিয়ে প্রিয়াঙ্কা আশিককে একটা মোবাইল কিনে দিল। এদিকে আশিকের আম্মুর আগে গজগজ করতে করতে বাড়িতে ফিরে আসেন আর বাড়ির দরজায় বসে বসে অপেক্ষা করতে থাকেন কখন প্রিয়াঙ্কা আশিককে বাসায় পৌঁছে দেবে বা আশিক কখন বাসায় ফিরে আসবে সেটার জন্য। সন্ধ্যা প্রায়ই হবে। এদিকে প্রিয়াঙ্কা আশিককে মোবাইল কিনে দিয়ে তাকে নিয়ে চলে যায় একটা 5 স্টার রেস্টুরেন্টে। সেখানে দুজনে মিলে খাওয়া দাওয়া করে। তারপরেই প্রিয়াঙ্কা আশিককে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে এসে পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি রাত হয়ে গেল। প্রিয়াঙ্কা নিজেই বাড়ির সদর দরজায় কড়া নাড়ে। আশিকের আম্মু এসে দরজা খুলে দিল। প্রিয়াঙ্কার সামনে দাঁড়িয়ে আছে। আশিক প্রচন্ড ভয় পাচ্ছে, কারণ সে খুব ভালো করেই জানে তার সঙ্গে ঠিক কি হতে পারে। সে প্রিয়াঙ্কাকে সামনে দাঁড় করিয়ে নিজে আড়ালে দাঁড়িয়ে আছে। ঠিক ওই মুহূর্তে আশিকের আম্মু প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে চিৎকার করে বলতে থাকেন, এই অসভ্য মেয়ে, আমার ছেলে কোথায়? ডিয়ার শাশুড়ি আম্মু, আপনি এভাবে একদম চিৎকার চেঁচামেচি করবেন না। আপনাকে চিৎকার চেঁচামেচিতে একদম মানায় না। আপনি শাশুড়ি, আপনি একটু শান্ত স্বভাবের হবেন, আমাকে মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন। সেটা না করে নিজেই যদি এভাবে চিৎকার চেঁচামেচি করেন তাহলে সেটা কি হয়? দেখো মেয়ে, আমার ধৈর্য সীমা অতিক্রম করো না। আমার ছেলের কথা সেটা বলো। তখনই প্রিয়াঙ্কা আশিকের হাত ধরে টেনে সামনে নিয়ে আসে আর তারপরে আশিকের আম্মুকে উদ্দেশ্য করে বলতে থাকেন, দেখুন শাশুড়ি মা, আমি কিন্তু নিজে নিজে বিয়ের আগে বাসরটা করে নিতে চাই না, তাই আমি আপনার ছেলেকে আপনার বাড়িতে দিয়ে গেলাম। তবে হ্যাঁ, এটা আপনার কাছে আমার রেখে যাওয়া আমানত, এটার কোনো খেয়ানত করবেন না। প্রিয়াঙ্কার এমন কথায় আশিকের আম্মুর আগে ফায়ার হয়ে আছে, পারছে না যেন প্রিয়াঙ্কাকে কষে দুটা চড় বসিয়ে দেন। এদিকে প্রিয়াঙ্কাও কম চায় না। রেগে যাওয়া অগ্নিকুণ্ড নিয়ে কিভাবে ঠিক করতে হয় এটা তার খুব ভালোই জানা আছে। সে তখনই আশিকের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শাশুড়ি মা, ফোনটা কিন্তু মোটামুটি দামি, প্রায় 50,000 টাকা। আশা করি এটা নষ্ট করবেন না। তাহলে কিন্তু একটু আগে যেটা বললাম হয়তো আমাকে বাধ্য হয়ে সেটাই করতে হবে। মানে তুমি কোনটার কথা বললে? আমি কিন্তু বুঝতে পারলাম না, তুমি আমাকে কি বোঝাতে চাইছো? মানে সেটাই যেটা আপনি বুঝতে চাইছেন। আমি কিন্তু আপনার ছেলেকে এই ফোনটা অনেক শখ করে কিনে দিয়েছি, এবং শুধুমাত্র আমার সঙ্গে কথা বলার জন্যই কিনে দিয়েছি। হ্যাঁ, কিন্তু এই ফোনটা আমার বাড়িতে থাকবে না। হয় আমার ছেলে থাকবে এই বাড়িতে, না হয় এই ফোন। এবার তুমি নিজেই ঠিক করে নাও কোনটাকে রেখে যাবে আর কোনটাকে সঙ্গে নিয়ে যাবে। আপনার যদি এরকমটাই মনে হয়ে থাকে তাহলে আমি বলবো মোবাইল ফোনটা এখানে রেখে যাওয়া উচিত, কারণ আপনার ছেলেকে আমি ভালোবেসে ফেলেছি। আপনার ছেলেকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না। তাই তো আমি তাকে ফোনটা কিনে দিয়েছিলাম, যাতে আমি কল দেওয়ার সঙ্গে সঙ্গে কথা বলতে পারি, যোগাযোগ করতে পারি। আশিকের আম্মুর আগে ফেটে পড়ে যাওয়ার মতো অবস্থা। তখনই তিনি আর কোনো কিছু বুঝতে না পেরে আশিকের গালে ঠাস ঠাস করে বসিয়ে দেন আর ধমক দিয়ে বলতে থাকেন, এই বিয়াদবের বাচ্চা, তুই এগুলো দেখে দেখে এখানে চুপ করে এখানে দাঁড়িয়ে আছিস? এই দিন দেখার জন্য তোকে আমি বড় করেছিলাম। এক্ষুনি রুমের ভিতরে যা, তা না হলে তোকে আমি মেরেই ফেলবো। আশিক তখন খুব ভালোভাবে বুঝতে পারে তার আম্মু প্রচন্ড পরিমাণে রেগে আছে।
এখন আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকা তার জন্য উচিত হবে না। তাই সে এক মুহূর্ত সেখানে অপেক্ষা না করে সোজা রুমের ভিতরে চলে গেল। এদিকে আশিক চলে যাওয়ার সময় তার আম্মু আশিকের হাত থেকে মোবাইলটা রেখে দিল, আর তখনই তিনি এটা প্রিয়াঙ্কার হাতে তুলে দিয়ে বলতে লাগলেন, এই নাও তোমার অমৃত, এটা নিয়ে চুপচাপ এখান থেকে চলে যাওয়া, আজকের পর কখনো এই বাড়িতে আসবে না। এই বলে আশিকের আম্মু প্রিয়াঙ্কাকে একরকম জোর করে বাড়ি থেকে বের করে দিলেন, আর তারপর প্রিয়াঙ্কার মুখের উপর দরজাটা লাগিয়ে দিলেন। প্রিয়াঙ্কা তখন আর কোনো কিছু করার ছিল না, সেখান থেকে চলে গেল মনে মনে। কিন্তু আশিক ভার্সিটিতে যাচ্ছে, তারপর আশিকের সঙ্গে অবশ্যই কথা হবে। কিন্তু দুর্ভাগ্যবশত পরের দিন আর সেরকম কোনো কিছুই হলো না। আশিক ভার্সিটিতে গেল না। প্রিয়াঙ্কা একদম সকালবেলা ভার্সিটিতে এসে অপেক্ষা করতে থাকে আশিকের জন্য। সেই দিন আর সে আশিকদের বাড়ির সামনে গেল না, কারণ সে বুঝতে পেরেছিল আজও আশিকদের বাড়ির সামনে গেলে নির্ঘাত একটা ঝামেলা হবে। তাই সেই ক্যাম্পাসে বসে আশিকের জন্য অপেক্ষা করে। কিন্তু আশিক আর ভার্সিটিতে আসে না। ক্লাসের টাইম হয়ে যায়, ঘন্টা পড়ে যায়, তারপরেও না। প্রিয়াঙ্কা মন খারাপ করে ক্লাসরুমে চলে গেল। প্রথম পিরিয়ডের ঘন্টা শেষ হতেই প্রিয়াঙ্কা ক্লাসরুম থেকে বের হয় আর আশিকের ক্লাসরুমে যায়। কিন্তু সেখানে গিয়ে তখন আশিককে কোথাও দেখতে পেল না। তার ক্লাসরুমের সবাইকে আশিকের ব্যাপারে জিজ্ঞাসা করলো, কিন্তু কেউ আশিকের ব্যাপারে কোনো কিছুই বলতে পারলো না। প্রিয়াঙ্কার মন ভালো ছিল না, সে আর ক্লাস করলো না। ভার্সিটি থেকে বের হয়ে চলে আসলো। ভার্সিটি থেকে সোজা আশিকদের বাড়িতে চলে আসে। কিন্তু প্রিয়াঙ্কার বাড়ির সামনে এসেই দেখতে পেল তাদের বাড়ির দরজায় একটা বড় তালা ঝুলানো। আশেপাশের বাড়িতে সবার কাছে জিজ্ঞাসা করার চেষ্টা করলো, কিন্তু কেউ কোনো সঠিক তথ্য দিতে পারলো না। প্রিয়াঙ্কা মন খারাপ করে বেশ কিছুক্ষণ আশিকের বাড়ির সামনে বসে রইল। আশিকের আম্মুর মোবাইল নাম্বার জোগাড় করার চেষ্টা করলো, যাতে কোনোভাবে সে একটু তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, কিন্তু সেটাও আর কোনোভাবেই সম্ভব হয়ে উঠল না। কেউ আশিকের আম্মুর মোবাইল নাম্বার দিতে পারলো না। অবশেষে প্রিয়াঙ্কার নিজের বাড়িতে চলে আসে। কলিং বেল চাপ দিতেই তার আম্মু এসে দরজা খুলে দেয়। তাকে এরকম বিষণ্ণ আর মনমরা দেখে তার আম্মু বলতে থাকে, কে রে বাবা, কি হয়েছে, তোর মন খারাপ কেন? কিন্তু প্রিয়াঙ্কা তার মায়ের কথার কোনো উত্তর দেয় না। চুপচাপ নিজের রুমে চলে যায় আর দরজাটা বন্ধ করে দেয়। এভাবেই কেটে যায় সারাদিন। সন্ধ্যার পরে প্রিয়াঙ্কার বাবা অফিস থেকে ফিরে আসে। প্রতিদিন সন্ধ্যাবেলা সবাই একসঙ্গে বসে নাস্তা করে চা খায়, কিন্তু আজ যখন সবাই ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিল, প্রিয়াঙ্কাকে সেখানে দেখা গেল না। তাই প্রিয়াঙ্কার বাবা প্রিয়াঙ্কার মায়ের কাছে প্রিয়াঙ্কার ব্যাপারে জিজ্ঞাসা করে, আর তখনই প্রিয়াঙ্কার মা প্রিয়াঙ্কার বাবাকে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে প্রিয়াঙ্কার বাবা নিজেই প্রিয়াঙ্কাকে ডাকতে চলে যান। প্রিয়াঙ্কার রুমের দরজার সামনে দাঁড়িয়ে তিনি বেশ অনেকবার ডাকাডাকি করেন, কিন্তু প্রিয়াঙ্কা কোনো রকম সাড়া শব্দ করে না। অবশেষে প্রিয়াঙ্কার বাবা বাধ্য হয়ে ফিরে গেলেন। মনে মনে ভাবলেন হয়তো প্রিয়াঙ্কা ঘুমিয়ে গেছে, তাই সাড়া শব্দ করেনি। দেখতে দেখতে রাত 10টা বেজে গেল। সবাই রাতের খাবার খাওয়ার জন্য টেবিলে আসলো, কিন্তু প্রিয়াঙ্কা আসলো না। সবাই মহা চিন্তায় পড়ে গেল। প্রিয়াঙ্কার কি হয়েছে, কেন প্রিয়াঙ্কা এমন করছে? সেজন্য প্রিয়াঙ্কার মা বাবা আর প্রিয়াঙ্কার ছোট বোন তিনজনেই প্রিয়াঙ্কার রুমের দরজার সামনে দাঁড়িয়ে প্রিয়াঙ্কাকে ডাকতে লাগলো। প্রায় আধা ঘন্টা পর প্রিয়াঙ্কা ভিতর থেকে সাড়া দেয় আর বলতে থাকে, আরে কি হয়েছে তোমাদের? তোমরা সবাই এমন করছো কেন? আমাকে একটু প্লিজ শান্তিতে থাকতে দাও। আমি কারোর সঙ্গে কোনো কথা বলতে চাইছি না, একটু শান্তিতে চুপচাপ থাকতে চাই। সবাই প্রিয়াঙ্কাকে অনেক রিকোয়েস্ট করলো দরজা খুলে একটু বাইরে আসার জন্য, কিন্তু প্রিয়াঙ্কা কারোর কোনো কথাই শুনলো না। সে দরজা বন্ধ করে রুমের ভিতরেই বসে রইল। অবশেষে তার মা বাবা আর ছোট বোন ফিরে গেল। তারা নিজেরা খাবার খেয়ে রুমে গিয়ে ভাবতে লাগলো প্রিয়াঙ্কার কি এমন হয়েছে। প্রিয়াঙ্কা তো কখনোই এমন করে না, তবে আজ কেন এমন করছে? অনেকক্ষণ চিন্তা করে তারা কোনো কুল কিনারা না খুঁজে পেল না। এভাবেই কেটে গেল সেদিনের রাতটা। পরের দিন সকালেও একই অবস্থা। প্রিয়াঙ্কা আর কোনোভাবেই রুমের দরজা খুলল না, যদিও প্রিয়াঙ্কার মা বাবা আর ছোট বোন মিলে তাকে অনেক রিকোয়েস্ট করেছে, তারপরেও না। অবশেষে বাধ্য হয়ে প্রিয়াঙ্কার বাবা রুমের দরজা ভেঙে ফেলার সিদ্ধান্ত নিলেন। একদমই ঠিক শুনেছেন, আজ তৃতীয় দিন প্রিয়াঙ্কা রুম থেকে বের হচ্ছে না এক সেকেন্ডের জন্য। তাই প্রিয়াঙ্কার বাবা দরজা ভেঙে ওই রুমের ভেতরে প্রবেশ করে দেখতে পান প্রিয়াঙ্কা অজ্ঞান হয়ে বিছানার উপরে পড়ে আছে। প্রিয়াঙ্কার বাবা তখন আর এক মুহূর্ত দেরি না করে প্রিয়াঙ্কাকে নিয়ে হসপিটালে চলে যান, আর ডাক্তারের চিকিৎসায় মোটামুটি 8 ঘন্টা পর প্রিয়াঙ্কার জ্ঞান ফিরে আসে। প্রিয়াঙ্কা চোখ মেলে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে। তার বাবাকে বলতে লাগলো, আমি এখানে এলাম কি করে? আমি তো আমার রুমে ছিলাম।
প্রিয়াঙ্কার বাবা তখন প্রিয়াঙ্কার পাশে গিয়ে বসলেন। প্রিয়াঙ্কার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলেন, মা, কি হয়েছে তোর? কেন তুই এমন করছিস? কেন দরজা বন্ধ করে 3 দিন রুমের ভিতরে রয়েছিস? কিছুই হয়নি, আমি বেঁচে থাকতে চাই না, আমি মরে যেতে চাই। তোমরা কেন বাঁচালে আমাকে? আমি তো বাঁচতে চাইনি। না রে, এমন করে কথা বলিস না। তোরাই দুইজন আমার বেঁচে থাকার উৎস, আমার শক্তি, আমার সব কিছু। তোরা যদি আমার কাছে না থাকিস তাহলে আমি কি নিয়ে বেঁচে থাকবো বল? এই বয়সে কি আর আমি সন্তান জন্ম দিতে পারবো? এই কথা বলে প্রিয়াঙ্কার বাবা নিজেকে আর সামলে রাখতে পারলেন না, একদম কান্না করে দিলেন। প্রিয়াঙ্কার মা আর তার ছোট বোনও তখন সেখানে দাঁড়িয়ে কান্না করতে থাকে। প্রিয়াঙ্কা তখনই তাদের সবাইকে ধমক দিয়ে বলতে থাকে, কি হলো, কি সমস্যা তোমাদের? তোমরা সবাই এখানে এভাবে মরা কান্না জুড়ে দিয়েছো কেন? আমি কি মরে গিয়েছি নাকি? আমারে ভুল করেও এই কথা বলিস না। তোদেরকে জীবনে আমি কোন জিনিসের অভাব দিয়েছি বলতো শুনি? বাবা, সব জিনিসের অভাব বাবা মা পূরণ করতে পারে না। কিছু জিনিসের অভাবের জন্য অন্য কিছুর প্রয়োজন হয়। দেখ মা, এমনটা নয় যে আমরা একদমই ছোট বাচ্চা মানুষ, যে কোনো কিছুই বুঝবো না। হ্যাঁ, মানছি তোর বিয়ের বয়স হয়েছে। তোর যদি কাউকে পছন্দ থেকে থাকে তাহলে তুই সেটা আমাদেরকে বলতে পারিস। আমরা ছেলেটার বাবা মার সঙ্গে কথা বলে তোর সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিব। কিন্তু মা, সেটা আর সম্ভব নয়, কারণ আমি যেই মানুষটাকে ভালোবাসি সেই মানুষটা এই শহর ছেড়ে চলে গেছে। কোথায় গেছে সেটা আমি জানি না, তাহলে আমি তাকে খুঁজে পাবো কি করে? ও আচ্ছা, এ ব্যাপার আমি বুঝতে পেরেছি। তোকে কোনো চিন্তা করতে হবে না। কি সেই ছেলের নাম আর কি তার পরিচয়, তুই সব কিছুই আমাকে বল। আমি আর তোর বাবা মিলে যেখানে থেকে পারি সেই ছেলেটাকে তোর জন্য নিয়ে আসবো। এই বলে প্রিয়াঙ্কার মা প্রিয়াঙ্কাকে অনেক জোর জবরদস্তি করতে থাকে প্রিয়াঙ্কা কাকে পছন্দ করে আর কাকে ভালোবাসে সে ব্যাপারে বলার জন্য। অবশেষে বাধ্য হয়ে প্রিয়াঙ্কা তার মা বাবাকে সবকিছু খুলে বলে। প্রিয়াঙ্কার বাবা এই কথা শুনে ভীষণ চিন্তায় পড়ে গেলেন। একজন অজানা মানুষকে তিনি এই শহরে কিভাবে খুঁজে বের করবেন? আদৌ কি এই শহরে আছে কি নেই সেটারও তো বিন্দুমাত্র গ্যারান্টি নেই। কিন্তু তারপরেও নিজের মেয়ে বলে কথা, তাকে তো আর তিনি এভাবে কষ্ট পেতে দেখতে পারেন না। মেয়ের জন্য শেষ চেষ্টা তো ওনাকে করতেই হবে। তাই তিনি নিজের মেয়েকে বলেন, ঠিক আছে মা, তুই কোনো চিন্তা করিস না। আমি যেভাবেই পারি এই ছেলেকে খুঁজে বের করব আর তোর কাছে নিয়ে আসব। এই বলে প্রিয়াঙ্কার বাবা হসপিটাল থেকে বের হয়ে চলে যান আর নিজের অফিসে বসে ভাবতে থাকেন কিভাবে তিনি এটার সমাধান করবেন, কিভাবে এই ছেলেকে খুঁজে পাবেন, যেখানে এই ছেলের ব্যাপারে তিনি কোনো কিছুই জানেন না। বেশ কিছুক্ষণ এভাবে বসে নিজের কেবিনে এইসব নিয়ে চিন্তা করেন। তখনই হঠাৎ ওনার মনে পড়ে নিউজ পেপারে বিজ্ঞাপন দিবেন। যেমন চিন্তা তেমনই কাজ। তিনি আর কোনো কিছুর চিন্তা না করেই প্রিয়াঙ্কার কাছ থেকে আশিকের একটা ছবি নেওয়ার চেষ্টা করেন। কিন্তু ওই মুহূর্তে প্রিয়াঙ্কার কাছে আশিকের কোনো ছবি ছিল না, তাই তারা আরো বেশি রকম চিন্তায় পড়ে গেল। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর ভার্সিটির প্রিন্সিপালের কাছে আশিকের একটা পাসপোর্ট সাইজের ছবি পাওয়া গেল, যেটা অ্যাডমিশনের সময় জমা দেওয়া হয়েছিল। অতঃপর প্রিয়াঙ্কার বাবা সেটা সংগ্রহ করেই আশিকের নামে একটা বিজ্ঞপ্তি দেন। আশিককে যদি কেউ ওনার কাছে নিতে পারেন তাহলে তার জন্য থাকবে একটা ভালো অঙ্কের টাকা পুরস্কার, আর কেউ যদি আশিকের খোঁজ দিতে পারেন তাহলে তার জন্য পুরস্কার আছে। কিন্তু কেটে গেল 2 দিন, কোনো খোঁজ খবর পাওয়া গেল না। আজ তৃতীয় দিন হঠাৎ করেই প্রিয়াঙ্কার বাবার মোবাইলে একটা ফোন আসে, একটা আননোন নাম্বার থেকে। প্রিয়াঙ্কার বাবা ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে শুনতে পান, আপনি যে ছেলেটাকে খুঁজতেছেন সেই ছেলেটা আমাদের গ্রামে বেড়াতে এসেছে। আপনি চাইলে আমাদের গ্রামে এসে ছেলেটার সঙ্গে দেখা করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি আপনাদের বাড়ির ঠিকানা বলুন, আমি আজকের মধ্যেই পৌঁছে যাব। আমাদের বাড়ি নেত্রকোনা, সংগ্রাম, দুর্গাপুর। এই বলে লোকটি ফোন কেটে দেন। আরেকদিকে প্রিয়াঙ্কার বাবা তখনই ঠিকানা নিয়ে অফিস থেকে বের হয়ে পড়েন। উদ্দেশ্য সুসং, দুর্গাপুর। তাই ওনাকে সেখানে পৌঁছাতে খুব বেশি ঝামেলা আর সময় কাটাতে হলো না। সকালে রওনা দেওয়াতে তিনি বিকালের মধ্যে এসে পৌঁছে যান। তারপর ওই লোকটিকে ফোন দেন। 2 বার রিং হতেই লোকটি ফোন রিসিভ করেন আর তারপরেই তিনি প্রিয়াঙ্কার বাবার সঙ্গে দেখা করেন। ওই লোকটি প্রিয়াঙ্কার বাবাকে আশিকদের বাড়িতে নিয়ে গেলেন। আশিক তখন তার আম্মুর সঙ্গে পুকুর পাড়ে বসেছিল। প্রিয়াঙ্কার বাবাকে দেখা মাত্রই আশিক আর তার আম্মু উঠে দাঁড়ালেন আর তখনই বলতে লাগলেন, কি ব্যাপার কি? আপনাকে তো
দেখে মনে হচ্ছে শহর থেকে এসেছেন। হ্যাঁ, একদম তাই। আপনি ঠিক করতে পেরেছেন। আমি আপনার সঙ্গেই দেখা করতে এসেছি। প্লিজ বাড়ির ভিতরে চলুন, এখানে দাঁড়িয়ে কথা বলতে চাই না। আমি তো আপনাকে চিনতেই পারিনি, তাহলে আমার সঙ্গে আপনার কি কথা থাকতে পারে আমি তো সেটাই বুঝতে পারছি না। আর যা বলার এখানে দাঁড়িয়েই বলুন। বাড়িতে আমি মহিলা মানুষ একা থাকি, তাই আপনাকে বাড়ির ভিতরে নিয়ে যাওয়া যাবে না। আরে ভাই, বিশ্বাস করুন, আমি কোনো চোর ডাকাত নই। আমি আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি, শুধু আপনার সঙ্গে বসে একটু কথা বলবো, সেটার জন্যই আমি এখানে এসেছি। আপনি প্লিজ একটু বাড়ির ভিতরে চলুন, আমি সেখানে গিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই। এই বলে আশিকের আম্মু বাড়ির ভিতরে ওনাকে নিয়ে যেতে না চাইলেও তিনি একরকম জোর করেই আশিকের আম্মুকে নিয়ে বাড়ির ভিতরে চলেন। আশিকও তাদেরকে অনুসরণ করতে করতে বাড়ির ভিতরে প্রবেশ করে। আশিকের আম্মু ঘর থেকে চেয়ার বের করে বারান্দায় এনে প্রিয়াঙ্কার বাবাকে বসতে দেন, আর তারপরে তিনি প্রিয়াঙ্কার বাবাকে বলতে থাকেন। হ্যাঁ বলুন এবার, আপনি কি ব্যাপারে এসেছেন? আমি আপনার ছেলের ব্যাপারে কথা বলতে এসেছি। মানে আপনি কি বলে গেছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার ছেলের ব্যাপারে আপনি কি কথা বলতে পারেন, আর আমার ছেলের ব্যাপারে আপনার কি কথা থাকতে পারে? আমি তো সেটাই বুঝতে পারছি না। প্রিয়াঙ্কার বাবা তখন বাধ্য হয়ে আশিকের আম্মুকে সবকিছু খুলে বলেন। সবকিছু শুনে প্রচন্ড পরিমাণে রেগে যান আর প্রিয়াঙ্কার বাবাকে রেগে গিয়ে বলতে থাকেন। আমার মনে হয় আপনার মেয়ের সঙ্গে সঙ্গে আপনারও মাথাটা খারাপ হয়ে গেছে, তাই তো এইভাবে পাগলের মতো পোলাপ করছেন। না বোন, আমি একদম পাগলের মতো প্রলোভ করছি না। তবে জানি না কেন আপনারা এরকমটা মনে হচ্ছে। আমার মেয়ে সত্যিই আপনার ছেলেকে ভীষণ রকম ভালোবাসে। এই বলে আশিক চলে আসার পর প্রিয়াঙ্কার সঙ্গে ঠিক কি কি হয়েছে সবকিছুই প্রিয়াঙ্কার বাবা আশিকের আম্মুকে খুলে বলেন। সবকিছু শুনে প্রিয়াঙ্কার আম্মু অনেকক্ষণ চুপ করে থাকেন, কোনো কথাই বলেন না। তখনই আবারও আশিকের আম্মুকে প্রিয়াঙ্কার বাবা বলতে থাকেন। দেখুন, আপনি এভাবে চুপ করে থাকবেন না। আপনার কথার উপর ডিপেন্ড করছে আমার মেয়ের ভবিষ্যৎ, আমার মেয়ের বেঁচে থাকা, আমার মেয়ে ভালো থাকা। সে এই মুহূর্তে এবং এখনো হসপিটালে রয়েছে। আশিকের আম্মু তখন কোনো কথা না বলে আশিকের দিকে ফিরে তাকান, আর তখনই তিনি আশিকের দিকে একটা প্রশ্ন ছুড়ে দেন। আশিক, তোমার কি মতামত? তুমি কি এই মেয়েকে বিয়ে করবে? আম্মু, তুমি এসব প্রশ্ন আমাকে কেন করছো? উনি তো আমার চাইতে বয়সে বড়, উনি আমার সিনিয়র, আমি কেন ওনাকে বিয়ে করব? তখনই প্রিয়াঙ্কার বাবা আশিকের হাত দুটো ধরে বলতে থাকেন। বাবা, তুমি আর না করো না। আমার মেয়েটা তোমাকে ভীষণ রকম ভালোবাসে। তুমি যদি আমার মেয়েটাকে বিয়ে না করো তাহলে হয়তো সে মরেই যাবে। তাই তোমাকে আমি রিকোয়েস্ট করে বলছি, আমার মেয়েটাকে বিয়ে করো। কিন্তু আপনি তো শুনতে পেলেন, আমার ছেলে নিজেই বলল আপনার মেয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তাছাড়া আপনার মেয়ে আমার ছেলের চাইতে বয়সে বড়। আমার ছেলে সবেমাত্র অনার্সে ভর্তি হয়েছে, আর আপনার মেয়ে 3rd ইয়ারে পড়াশোনা করছে। মানে আপনার মেয়ে আর আমার ছেলের মধ্যে মোটামুটি 3 বছরের ব্যবধান রয়েছে। দেখুন, যেখানে ভালোবাসা আছে সেখানে বয়স কোনো ব্যাপার না। হ্যাঁ, সেটা না হয় বুঝলাম, কিন্তু একটা সম্পর্ক তৈরি করার জন্য ভালোবাসা থাকাটা জরুরি। কিন্তু আপনার মেয়ের প্রতি তো আমার ছেলের কোনো ফিলিংসই নেই। তাহলে সেটা আমরা কিভাবে বিয়ে পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারি? কিভাবে একটা সম্পর্ক তৈরি করতে পারি বলুন না আমাকে। দেখুন, ওদের পরিচয়টা এত বেশি দিনই নয় যে ওদের মধ্যে ভালোবাসা তৈরি হতে পারে। হ্যাঁ, আমাদের মেয়ে যথেষ্ট বড় হয়েছে, তার মনে ভালোবাসার ফুল ফুটতেই পারে। সে প্রথম দেখাতেই আপনার ছেলেকে ভালোবেসে ফেলেছে। আর আপনার ছেলের আমার মেয়ের জন্য ভালোবাসা তৈরি না হওয়ার কারণ হলো আপনার ছেলে কিন্তু আমার মেয়েকে ভালোবাসার কথা বলেনি। আশা করি আপনি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি ঢাকায় ফিরে যান, আমি আরও চিন্তা ভাবনা করে দেখি। আর আমার ছেলের সঙ্গেও এ ব্যাপারে আরও কথা বলবো, তারপরে আপনাকে আমি আমার সিদ্ধান্ত জানাবো। আমি যখন এত দূর পর্যন্ত এসেছি, এখন আর আপনাদেরকে এখানে রেখে আমি কোনোভাবেই যাচ্ছি না। আপনাদেরকে আমি আমার সঙ্গে নিয়ে তবেই ঢাকায় ফিরব। আপনারাও আমার সঙ্গে চলুন। কিন্তু আমরা তো এখানে একটা কাজে এসেছি, আমরা আমাদের কাজটা শেষ না করে কিভাবে চলে যেতে পারি? আপনি চলে যান, আমরা সময় মতো চলে যাব। না বিএন সাহেব, সেটা বললে হবে না। প্রয়োজন হলে আপনারা যতদিন এখানে থাকবেন ঠিক ততদিন আমিও এখানে থেকে যাব।
তারপরেও আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে তবেই এখান থেকে যাব। আমি খালি হাতে এখান থেকে ফিরে যেতে চাই না, কারণ আমি খালি হাতে আর যাই হোক আমার মেয়ের সামনে দাঁড়াতে পারবো না। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। আমাদের বাড়িতে থাকার মতো যথেষ্ট ঘর আছে, তবে সেই ঘরে আপনি থাকতে পারবেন কি না সেটা তো জানি না। কেন থাকতে পারবো না? অবশ্যই থাকতে পারবো। আপনারা থাকতে পারলে আমি কেন থাকতে পারবো না? তাছাড়া আমি শহরে থাকি সেটা ঠিক আছে, তবে আমার জন্মটা কিন্তু গ্রামে হয়েছিল, তাই গ্রামে থাকা আমার জন্য সেরকম কোনো ব্যাপার নয়। এই বলে প্রিয়াঙ্কার বাবা তাদের সঙ্গে গ্রামে থেকে গেল। এই দিনের পরের দিন প্রিয়াঙ্কাকে বাসায় নিয়ে আসা হলো। তারও ঠিক 2 দিন পর আশিকের মা সহ প্রিয়াঙ্কার বাবা আর আশিক 3 জনে মিলে ঢাকায় ফিরে আসে সোজা প্রিয়াঙ্কাদের বাড়িতে। কলিং বেল চাপ দিতেই প্রিয়াঙ্কার মা এসে দরজা খুলে দেয়। আশিকের আম্মু এবং আশিককে দেখে তিনি তাদেরকে স্বাগত জানিয়ে বাড়িতে প্রবেশ করান। প্রিয়াঙ্কা তার নিজের রুমের ব্যালকনিতে বসে আকাশের দিকে তাকিয়েছিল। আশিক বাড়িতে আসা মাত্রই প্রিয়াঙ্কার ছোট বোন প্রিয়াঙ্কাকে খবরটা দিল। আর এই খবরটা শুনে প্রিয়াঙ্কা অনেকটা খুশি হলেও রুম থেকে বের হলো না। সে দেখতে চাইলো ভালোবাসাটা কি শুধু তার থেকে, নাকি আগে কেউ তার প্রতি টান আছে। এই খবরটা শুনে প্রিয়াঙ্কা অনেকটা খুশি হলেও রুম থেকে বের হলো না। সে দেখতে চাইলো ভালোবাসাটা কি শুধু তার দিক থেকেই, নাকি আশিককেও তার প্রতি কোনো টান আছে। অপরদিকে আশিক তাদের বাড়িতে এসে ড্রয়িং রুমে বসে আছে আর চারদিকে চোখ বুলাচ্ছে। তার চোখ দুটো শুধু প্রিয়াঙ্কাকে খুঁজে চলেছে, কিন্তু কোথাও দেখতে পাচ্ছে না। এটা বুঝতে পেরে প্রিয়াঙ্কার ছোট বোন তখনই আশিকের পিছন থেকে এসে আশিকের কানের কাছে মুখ নিয়ে বলতে থাকে, আরে দুলাভাই, এখানে বসে বসে কেন? আপনাকে বোঝাতে হবে, আপু তো নিজের রুমে আছে, ওখানে গিয়ে কথা বল দিতে পারেন। আশিকের মুখটা লজ্জায় লাল হয়ে গেল। সে মাথা নিচু করে নিল। তখনই তুলে আশিকের হাত ধরে তাকে টেনে সেখান থেকে উঠিয়ে নিল। আর তারপরেই প্রিয়াঙ্কা রুমের দিকে পা বাড়ালো। সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে বলতে লাগলো, আরে ভাই, লজ্জা পাওয়ার কি আছে? আপনারাই তো বউ, আপনি কথা বলে কেউ কিছু মাইন্ড করবে না, চলুন চলুন। এই বলে প্রিয়াঙ্কার ছোট বোন আশিকের হাত ধরে আশিককে নিয়ে প্রিয়াঙ্কা রুমের সামনে চলে গেল। তারপর দরজায় নক করতেই দেখতে পেল দরজাটা খোলা। তাই প্রিয়াঙ্কার ছোট বোন দরজাটা ধাক্কা দিয়ে খুলে আশিকের রুমের ভিতর ঢুকিয়ে দিল। আর তারপরে দরজাটা বাইরের দিক থেকে লক করে দিল। আশিক অনেকটাই ভয় পেয়ে গেল আর দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু সেটা আর সম্ভব হলো না। আর কি, ওই মুহূর্তেই প্রিয়াঙ্কার ছোট বোন দরজার বাইরে থেকে বলতে লাগলো, কোনো সমস্যা নেই, বিয়ে তো হবেই, চাইলে বিয়ের আগেই বাসরটা করে নিতে পারেন। এই বলে একটা শয়তানি মার্কা হাসি দিয়ে প্রিয়াঙ্কার ছোট বোন সেখান থেকে চলে গেল। আশিক সেখানেই দাঁড়িয়ে রইল অনেকক্ষণ, আর চারপাশে একবার ভালো করে দেখে নিল। রুমের ভেতর কাউকেই দেখা যাচ্ছে না। তোকে কি প্রিয়াঙ্কার রুমে নেই এমনটাই চিন্তা করতে করতে আশিক ব্যালকনির দিকে এগিয়ে গেল। তখনই দেখতে পেল ব্যালকনিতে রাখা ছোট দোলনাটায় বসে প্রিয়াঙ্কা আকাশের দিকে তাকিয়ে আছে, কি একটা দেখার চেষ্টা করছে। এটা দেখিয়ে আশিক গলায় কাশি দিল। প্রিয়াঙ্কা আশিকের উপস্থিতি বুঝতে পেরেই উঠে দাঁড়ায় আর মাথা নিচু করে বলতে থাকে, কি ব্যাপার, তুমি এখানে কিভাবে? আশিক তখন ধীর পায়ে প্রিয়াঙ্কার দিকে এগিয়ে গেল আর তার সামনাসামনি দাঁড়িয়ে বলতে লাগলো, এই যে এভাবে পায়ে হেঁটে হেঁটে এসেছি। হ্যাঁ, কিন্তু কেন এসেছো এখানে? তোমার ছোট বোন কি বলে গেল সেটা শুনতে পাওনি নাকি? মানে কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার ছোট বোন আবার কি বলে গেল? বলেছে আর কি তোমার সঙ্গে বিয়ের আগেই বাসরটা করে নিতে। এই যা ফাজিল কোথাকার, ফাজলামি করার আর জায়গা পেল না। আসুক যাবে, এখান থেকে চলে যাও। ওরে বাবা, সত্য কথা বললেও সমস্যা? আমি কেন ফাইজলামি করতে যাব? আমি যা বলছি একদম সত্য কথাই বলছি। তাছাড়া তোমার বাবা নিজেই তো আমাকে এখানে নিয়ে আসলেন, তাই তোমার সঙ্গে বাসর না করে আমি তো কোথাও যাচ্ছি না। মাথা খারাপ হয়ে গেছে তোমার? রুম থেকে বের হও, সবাই দেখলে কি ভাববে? বিয়ের আগে তোমার সঙ্গে আমি এক রুমে। সে যার যা ভালো লাগে সে তা ভেবে দিকটা, তাকে আমার কি আসে যায়? আমি তো তোমাকেই বিয়ে করব, আর হবু বউয়ের সঙ্গে বাসর করতে কোনো সমস্যা নেই তো। এই বলে আশিক কিনা স্বার্থ যোগ নিয়ে প্রিয়াঙ্কার দিকে এগিয়ে যেতে থাকে। প্রিয়াঙ্কা খুব ভালোভাবেই বুঝতে পারে আশিকের উদ্দেশ্য, তাই সে আশিকের ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলতে থাকে, এই না, একদমই না, এখন কোনো কিছুই হবে না। যা হওয়ার সব বিয়ের পরে হবে। এখন তুমি চুপচাপ এখান থেকে বের হয়ে চলে যাও। এখন তোমার সঙ্গে আমার কিছুই হবে না। সরি ডিয়ার, সেটা বললে তো হচ্ছে না। চলেই যখন এসেছি তখন তো আর খালি হাতে ফিরছি না।
একটু কিছু তো পেতেই হবে। একটু কিছু দাও, তাহলে চলে যাব। একটু কিছু মানে তুমি কি বোঝাতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু খুলে বলবে কি? কোনটা খুলবো? উপরেরটা না নিচেরটা? মানে তোমারটা না আমারটা? দেখো তো, ভালো হচ্ছে না বলে দিয়েছি। তুমি চুপচাপ এখান থেকে চলে যাবে নাকি আমি চিৎকার করব? সে চাইলে তুমি করতেই পারো, কিন্তু সেটা করেও বিশ্বাস কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। কারণ ইতিমধ্যে সবাই তো জানেই তুমি আমার হবু বউ, আর তোমার বাবা নিজেই আমাকে এবারের জামাই বানানোর জন্য নিয়ে এসেছেন। তাহলে তোমার চিৎকার করে কি লাভ হবে বলো শুনি? বলে আশিক প্রিয়াঙ্কার কোমরে এক হাত রেখে তাকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল। অন্য হাতে প্রিয়াঙ্কার থুতনিতে ধরে মুখটা একটু উঁচু করে প্রিয়াঙ্কার ঠোঁটে নিজের দুই ঠোঁট ডুবিয়ে দিল। প্রায় 5 মিনিট ধরে গভীরভাবে চুমু খেলো তারা দুজনে। তারপরেই দুজন দুজনকে ছেড়ে দিয়ে সরে গেল। আর তখনই আশিক বলতে লাগলো, বাহ, আমার বউয়ের ঠোঁট দুটো তো দারুণ মিষ্টি। একদম ফাজিলের হাড্ডি। তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। চুপচাপ এখান থেকে চলে যাও তুমি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তবে যাচ্ছি না, কারণ বিয়ের আগ পর্যন্ত এই বাড়িতেই থাকবো, এমনটাই বলেছেন আমার শ্বশুর মশাই। বুঝতে পেরেছো ডিয়ার? এই বলে আশিক সেখান থেকে চলে গেল। আর দরজায় কয়েকবার নক করার পরেই প্রিয়াঙ্কার ছোট বোনের দরজাটা খুলে দেয়। তখনই আশিককে প্রিয়াঙ্কার ছোট বোন আবারও বলতে থাকে, কি ব্যাপার দুলাভাই, এত তাড়াতাড়ি চলে আসছেন যে? এত তাড়াতাড়ি কি সব শেষ হয়ে গেল নাকি? না শালিকা, কোনো কিছুই শেষ হয়নি। আসলে তোমার বোন আমাকে কোনো কিছুই দেয়নি, বলছে বিয়ের আগে নাকি কিছুই দেবে না, তাই আর কি করব, চলে এলাম। নাও এখন দরজাটা খোলো আর আমাকে এখান থেকে বের হতে দাও। কিন্তু প্রিয়াঙ্কার ছোট বোন কোনোভাবেই দরজা খুলতে চাইছিল না। সে বাইরে থেকে আর কি মেরে বলছিল, আরে কি বলেন দুলাভাই, বিয়ের আগে এত সুন্দর একটা চান্স পেলেন আর আপনি সেটাকে হাতছাড়া করতে চাইছেন? আমি কাউকে কিছু বলবো না। আপনি কখন আমার সাথে ছিলেন? আরে না শালিকা, সেটার কোনো প্রয়োজন নেই। তুমি দরজাটা খোলো, আমি রুম থেকে বের হব। তখনই তুলি রুমের দরজাটা খুলে দিল আর আশিক রুম থেকে বের হয়ে চলে আসলো ড্রয়িং রুমে, যেখানে সবাই বসে আছে। তখনই আশিকের আম্মু প্রিয়াঙ্কার বাবাকে বলতে থাকে, দেখুন, আমার ছেলে তো আমি ছাড়া অন্য কেউ নেই। তবে আমাদেরও একটা ছোট্ট বাড়ি আছে। তাছাড়া নিজের একমাত্র পুত্রবধূ বাড়িতে নিয়ে যাব বলে কথা। আমারও তো কিছু গোছগাছ আছে, আয়োজনের ব্যাপার স্যাপার আছে। তাই আমি আজকেই আশিককে নিয়ে আমাদের বাড়িতে চলে যেতে চাই। না বিয়ান সাহাবা, সেটা হবে না। আমি আপনাকে একটা পয়সাও খরচ করতে দেব না, কারণ আমি খুব ভালো করেই জানি বিআই সাহেব চলে যাওয়ার পর আপনাকে অনেক খারাপ সময় কাটাতে হয়েছে, অনেক কষ্টে দিনাতিপাতি করতে হয়েছে। তাই আমি আমার মেয়ের বিয়ের সমস্ত খরচ নিজেই বহন করব। হ্যাঁ ভাই, সেটা না হয় আপনি করলেই। হ্যাঁ ভাই, সেটা না হয় আপনি করলেন, কিন্তু আমার একমাত্র পুত্রবধূ বাড়িতে যাবে বলে কথা। আমারও তো কিছু করতে ইচ্ছে করে। আমি বেশি কিছু করব না, আমার সামর্থ্য যতটুকু কুলায় ততটুকুই করব। এই বলে তিনি আশিকের বাবার কাছ থেকে বিদায় নিয়ে আশিককে নিয়ে নিজেদের বাড়িতে চলে গেলেন। এদিকে প্রিয়াঙ্কা নিজের রুমে বসে আছে। তখনই তার ছোট বোন তার রুমে প্রবেশ করলো আর তাকে বলতে লাগলো। ছোট বোনের এরকম ফাজলামো মার্কা কথা শুনে রেগে গেল প্রিয়াঙ্কা আর বোনকে ধমক দিয়ে বলতে থাকলো, ফাজলামো করার আর জায়গা পেলি না? যদি আর একবার এসব ফালতু কথা বলেছিস বা শুনেছি, তাহলে মেরে একদম তক্তা বানিয়ে দিব, বলে দিলাম। বেয়াদব কোথাকার। প্রিয়াঙ্কার ধমকের কাছে তার ছোট বোন আর টিকতে পারল না। সে এখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা চলে গেল নিজের রুমে। তারপর ঠিক 1 সপ্তাহের মধ্যেই দুই পরিবারের সম্মতিতে মহা ধুমধামের সঙ্গে পরিবারের সব আত্মীয় স্বজনকে সঙ্গে নিয়ে আশিক আর প্রিয়াঙ্কার শুভ বিবাহের কাজ সম্পন্ন হয়। যদিও প্রিয়াঙ্কার বাবা চাইছিল বিয়ের পরে আশিক আর প্রিয়াঙ্কা তাদের বাড়িতেই থাকবে, কিন্তু আশিক আর তার আম্মু সেটা কোনোভাবেই মেনে নিলেন না। দুজনেই বিরোধিতা করলেন এবং বিয়ের পর প্রিয়াঙ্কাকে নিয়ে তাদের বাড়িতেই চলে আসলেন। মধ্যবিত্ত ফ্যামিলি, কিন্তু তাতে কি হয়েছে, নিজেদের একটা আত্মসম্মান তো আছে। ঘর জামাই তো তিনি নিজের ছেলেকে কখনোই থাকতে দিবেন না। সেজন্যই প্রিয়াঙ্কাকে নিয়ে সেদিনই আশিক নিজেদের বাড়িতে চলে আসে। আজ প্রিয়াঙ্কার বাসর রাত। বাসর ঘরে বসে আশিকের জন্য অপেক্ষা করছে প্রিয়াঙ্কা। আশিক রুমে প্রবেশ করে। গ্রীষ্মকাল চলছে, রুমের টেম্পারেচার মোটামুটি গরম। উপরে ফ্যান ঘুরছে, কিন্তু তাতেও প্রিয়াঙ্কার গরম যেন থামছে না। ভারী শাড়ি গহনায় বসে থাকতে পারছে না, তার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। একদম ছটফট করছে, চেহারা টমেটোর মতো লাল হয়ে গেছে।
আশিক রুমে প্রবেশ করেই প্রিয়াঙ্কার এমন অবস্থা দেখে বলতে লাগলো। কি ব্যাপার, কি হয়েছে? তোমার শরীর খারাপ লাগছে নাকি? ঠিক শরীর খারাপ লাগছে না, তবে এই সব কিছুতে আমার ভীষণ অস্বস্তি লাগছে, প্রচন্ড গরম লাগছে। তখনই আশিক প্রিয়াঙ্কাকে আলমারি থেকে একটা 3 পিস বের করে প্রিয়াঙ্কার হাতে তুলে দিয়ে বলল চেঞ্জ করে আসার জন্য। প্রিয়াঙ্কা কিছুক্ষণ বিস্ময়ের দৃষ্টিতে আশিকের দিকে তাকিয়ে রইল। তখন আশিক প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, আমাকে আর কিছুই নেই, কারণ আমি তো জানি তুমি এসব কিছু ক্যারি করতে পারবে না। তাছাড়া তোমাদের বাড়িতে তো এসি আছে, আর আমাদের বাড়িতে তো এসি নেই, তাই তোমার থাকতে একটু কষ্ট হবে। কিন্তু গরিব ঘরের ছেলেকে বিয়ে করেছে, সংসার করতে হলে এসব কিছু তোমাকে সহ্য করতেই হবে। আরে সেরকম কোনো ব্যাপার না, আসলে আমার তো কখনো এইসব ভারী শাড়ি গহনা পরার অভ্যাস নেই, তাই এগুলো পরে একটু ঝামেলা লাগছিল। তুমি একটু ওয়েট করো, আমি চেঞ্জ করে আসি, হাতে মুখে একটু জল দিয়ে আসি, তাহলেই ঠিক হয়ে যাবে। এই বলে প্রিয়াঙ্কা 3 পিসটা হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। আর কিছুক্ষণ পরেই ফ্রেশ হয়ে চেঞ্জ করে রুমে চলে আসে। রুমে আসা মাত্রই সে আশিককে বলতে থাকে ফ্রেশ হয়ে উজু করে আসার জন্য। আশিক তখন কোনো কথা না বলে উজু করে আসে। আর তারপরেই দুজনে একসঙ্গে দাঁড়িয়ে গেল 2 রাকাত নফল নামাজ আদায় করার জন্য। নামাজ শেষ হতেই আশিক প্রিয়াঙ্কাকে কোলে তুলে নেয় আর বিছানার উপর শুয়ে দেয়। আশিক প্রিয়াঙ্কার বুকের উপর ঝুঁকে আছে। আশিক আর প্রিয়াঙ্কার ঠোঁট দুটো একদম কাছাকাছি। এই বুঝিয়ে আশিক প্রিয়াঙ্কার ঠোঁট দুটো দখলে নিবে। তখনই প্রিয়াঙ্কা আশিককে বলতে লাগলো, আরে কি করছো তুমি? দর্শক সব দেখে ফেলছে তো, লাইটটা তো অফ করবে। আরে যা, আমি তো ভুলেই গেছিলাম, আমার বউ শুধুমাত্র আমার সম্পত্তি। আমি দর্শককে কেন সব কিছু দেখাতে যাব? আরে দর্শক আপনারাও না এমনই একটু লজ্জা নেই? আরে ভাই, সম্পূর্ণ গল্প তো শুনলেন, এবার না হয় বিদায় হন, আবারও না হয় অন্য কোনো এক ভালোবাসার গল্পে আপনাদের সঙ্গে দেখা করব। আর আজ আমাদেরকে একটু সুখের শান্তিতে বাসরটা শেষ করতে দেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।